আর এদিকে এই ভোটের অন্যতম মূল ইস্যু হচ্ছে অনুপ্রবেশ। নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহের গলাতেও শোনা গেল একেবারে বেছে বেছে দেখে নেওয়ার হুঁশিয়ারি। বললেন শুধু ভোটার তালিকা থেকেই নয়, অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে। অনুপ্রবেশকারীরা কিভাবে এদেশে ঢুকলো সেই প্রশ্নেও তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। দেখুন, एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। ভরসা দেওয়ার কথা বলছেন, আমরা ভয় কাঁপছি। चुन चुन के हिसाब लिया जाएगा। মাঝে সপ্তাহ দুয়েকের ব্যবধান, এর মধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ দুই নেতা। প্রথমে নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ। আর দুজনের গলাতেই উঠে আসে একটাই শব্দবন্ধ, চুনচুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে। শনিবার তৃণমূলের 15 বছরের শাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে 35 পাতার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। আর সেখানেই তার মুখে উঠে আসে অনুপ্রবেশ প্রসঙ্গ, হুঁশিয়ারি, হুঙ্কার। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। অনুপ্রবেশ হয় সীমান্ত দিয়ে, সীমান্তের দায়িত্বে বিএসএফ, আর সে বিএসএফ অমিত শাহর অধীনস্থ। তাহলে অনুপ্রবেশ হলে সে ব্যর্থতা তো অমিত শাহ। বারবার এই দাবি করে আক্রমণ শানায় তৃণমূল। পাল্টা তৃণমূল সরকার জমি না দেওয়ার ফলে সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে বিজেপি। मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाड़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। आपकी घुसपैठ की पॉलिटिक्स के कारण सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा आज कमजोर हो गई है। आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তে এসআইআর বিরুদ্ধে, এসআইআর নামক শেষ আপনাদের চক্রান্ত, যা বাংলার বুকে, তৃণমূলের বুকে কফিন মারাজ, কফিনে পেরেক ঠোকার মতো আপনারা আমদানি করেছেন, ওই পেরেক আপনারা আমরা উপড়ে নেব। অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গা, এখন যে কোনো ভোট এলেই ঘুরে ফিরে বারবার সামনে আসে এই শব্দগুলো। কিন্তু এর স্থায়ী সমাধান কি কোনো দিনও হবে, নাকি বছরের পর বছর ধরে শুধু রাজনীতিই চলবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, অমিত শাহ আজকে এই অনুপ্রবেশ ইস্যুতে বলতে গিয়ে বলছেন যে অনুপ্রবেশ নিয়ে জমি দেওয়ার ক্ষেত্রে অনুপ্রবেশ রুখতে বরাবর অসহযোগিতার পথে হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি নিজে এসে কথা বলে গিয়েছেন, কিন্তু তারপরেও বেড়া দেওয়ার জন্য সেই জমি তৃণমূল কংগ্রেসের সরকারের তরফে দেওয়া হয়নি। কৃত্রিমভাবে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। যারা সংখ্যা গুরু তাদের সংখ্যা লঘু হওয়ার আশঙ্কায় তারা ভুগছেন। এই জন্য অনুপ্রবেশকে সব থেকে বড় ইস্যু বিজেপি তাদের ভোট এজেন্ডায় করতে চলছে। আমি বলছি রবীন্দ্রনাথবাবু, এই অনুপ্রবেশ ইস্যুটা সব থেকে বড় ভোট এজেন্ডার ইস্যু করে কতটা ডিভিডেন্ড বিজেপি পাবে এই 26 নির্বাচনে বলে মনে হচ্ছে? প্রথমেই বলি, এটা এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে। হ্যাঁ, এই যে অনুপ্রবেশ এই বিষয়টা যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে এসেছিলেন 2005 সালের 4 আগস্ট লোকসভার মধ্যে দাঁড়িয়ে উনিই বলেছিলেন 1.5 কোটি নাকি কত কোটি, মানে বিরাট সংখ্যক একটা ডিজাস্টার হয়ে গেছে ভোটার লিস্টে। ওনার কথাটা ছিল ভোটার লিস্টে অনুপ্রবেশ একটা ডিজাস্টারের জায়গায় গিয়ে পৌঁছেছে মুসলিম ভোটারদের নাম। তো এই জায়গা থেকে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে, দেখুন আপনি কথাটা বললেন, যে তালিকাটা দিচ্ছেন, পেশ করছেন রাজ্যের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি পেশ করছেন? চার্জশিট। মানে প্রথমেই সাইকোলজিক্যালি একটা সরকারকে ডিরোগেটরি জায়গায় পৌঁছে দিলেন, যে তার অনেকগুলো পরপর ধরে নিয়ে এসছে, মানে মানসিকভাবে একটা বিরাট চাপ সৃষ্টি করলেন যে চার্জশিট তিনি দিচ্ছেন। এবং
আমি জানি না এর দ্বারা অপরাধের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে এক্স্যাক্টলি যুক্ত করে একদম দিল। অপরাধীর সঙ্গে তুলনা করছেন এবং সেইখানে দাঁড়িয়ে আমি খুব ভালো হয় যদি যে মানে শুধু এনআইএর আওতাধীনই 28টা কেস আছে, সিবিআইয়ের আওতাধীন তো 600খানা কেস আছে পশ্চিমবঙ্গে, সেই কেসগুলো ইডির কেসগুলো যদি ত্বরান্বিত হতো, একটারও ফল আমরা দেখতে পাইনি, যদি ত্বরান্বিত হতো ভালো হতো। কিন্তু যে জায়গাটা আমি অনুপ্রবেশের ইস্যুটাতে আসছি, অনুপ্রবেশ ইস্যুটা কিন্তু গড়ে উঠেছে সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে। দেখুন এই যে কালকেও বেরিয়েছে বারান বেঞ্চ, তাতে তাদের যে ওয়েব পোস্ট সেখানে তারা দেখিয়েছে যে একজন সংখ্যালঘু বিচারক, আমি তার নাম বলছি না কারণ তিনি নিজে বলতে চাননি যে আমি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক, হাইকোর্টের বিচারপতি, তিনি তার নাম বাদ গেছেন। মানে অবসর নিয়েছেন, দীর্ঘদিন ধরে কোর্টে বিচার করে তার নাম বাদ গেছে। তো কাদের নাম বাদ দেওয়া হচ্ছে? ইনি কি অনুপ্রবেশকারী? একটা অনুপ্রবেশকারীর নাম যে তালিকাগুলো আছে তো বের করতে পেরেছেন? এই যে চিৎকারগুলো ওনারা করছেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন চুন চুনকে খুশবেটিকেও দেখলেঙ্গে বা ওই জাতীয় কথা, তো কোথায়? আমি তো বুঝতে পারছি না যে তাদের নাম বাদ গেছে, বেশ কিছু অবৈধ ভোটারের নাম বাদ গেছে, তো উনি দেখিয়ে দিন ওরা বাংলাদেশ থেকে এসছে, সেটা তো উনি দেখাচ্ছেন না। একটা লিস্ট নেই আমাদের, মানে একটা ভোটার হিসেবে আমার একটা পূর্ণাঙ্গ তালিকা, ভোটার লিস্টের পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ ভোটার তালিকা আমার অধিকার, সেই অধিকার আমি পাচ্ছি না। আর উনি বলছেন ঘুষবেটিও ঘুষবেটিও, কোথায়? আমি তো চাইছি একটা পূর্ণাঙ্গ তালিকা, আজও আমি বুঝতে পারছি না বাকি 24 লক্ষের নাম ভোটের আগে বেরোবে কিনা। বাবু, এটাও তো বাস্তব যে প্রচুর অনুপ্রবেশকারী যারা এখানে ঢুকে গেছেন আমার আপনার মধ্যে লুকিয়ে আছেন। সাদ্রাডির কথা তো আমরা ভুলে যাইনি। বারবার অনুপ্রবেশকারী নিয়ে যখন আমরা আলোচনা করি তখন এই প্রসঙ্গটা ওঠাটা খুবই স্বাভাবিক। প্রথম যখনই উনি এটাকে ফোকাস করছেন, তার দোষটা আপনি শুধু, আমি তো এই জায়গাটাতেই বলতে চাইছি তৃণমূল 100 বার দোষী। তৃণমূলের সরকার, তাদের প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো সরকারের ছাড়া পাওয়া যায় না। কিন্তু বিএসএফ কি করছিল? বিএসএফ কি করছিল? 15 কিলোমিটার পর্যন্ত ছিল, 15 কিলোমিটার পর্যন্ত ছিল, সেই 15 কিলোমিটার অধিকার হচ্ছে বিএসএফ এর। তারা এই 15 কিলোমিটার যখন রবীন্দ্রনাথ বাবু আপনি বিএসএফ এর কথা বললেন এবং সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের কথা বললেন, অবশ্যই রাজ্যের প্রশাসনের কি ভূমিকা এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে বৈষ্ণবদার কাছে আসবো, কিন্তু তার আগে সায়ন্তন, বিএসএফ কি করছে? দেখুন, বিষয়টা তো সরল নয়, সবাই তো সব ভুলে গেছেন, কিন্তু আমরা ভুলি না। যখন দেবেগৌড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মেদিনীপুরের সাংসদ ইন্দ্রজিৎ গুপ্ত। অবশ্যই আপনি বলবেন, না আপনি বলবেন। আমি বলছি এই যে অমিত শাহ আগেও এসে বলেছেন, আজকেও বলেছেন যে সীমানা সিল করে দিলে কি সমস্যা মিটবে? এটা না বললে বিতর্কের মূল জায়গায় আসা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত 1997 সালে পার্লামেন্টে স্টেটমেন্ট দিচ্ছেন, বাংলা এবং আসামের সীমানা দিয়ে 1 কোটির বেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করেছে। এই একই দোষে শুধুমাত্র তৃণমূল দায়ী এটা আমি বলবো না, সিপিএমও দায়ী। তৃণমূল তাকে আরো ত্বরান্বিত করেছে। আচ্ছা, খাগড়াগড় বিস্ফোরণ হলো, যারা ধরা পড়লো তারা কোথাকার লোক? তারা বাংলাদেশের জঙ্গি। কয়েকদিন আগে এনআইএ মুর্শিদাবাদ থেকে ধরে নিয়ে গেছে, রাজ্য পুলিশের এসটিএফ কে কোথাও সহযোগিতা করেছে? কোথাও জানেনি। কোথাকার লোক? বাংলাদেশের লোক। যারা বলছেন যে অনুপ্রবেশকারীর লিস্ট কোথায় গেল, লিস্ট কোথায় গেল, এত সহজে লিস্ট পাওয়া যাবে? যাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তাদের নাম। খুব স্পেসিফিক প্রশ্ন, এই যে আমাদের দেশে যত জনসংখ্যা রয়েছে তার মধ্যে কতজন নাগরিক, কতজন অনাগরিক বা অনুপ্রবেশকারী, এই তথ্যটা কে দেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেবে। আমি বলি তথ্যটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেবে। খুব আমি শুধু আপনি একটা তথ্য বললেন, আপনি একটা তথ্য বললেন, আমি আরেকটা তথ্য বলি। 2016 সালে তখন কিরেন রিজিজু ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলছেন যে 2 কোটি বাংলাদেশি ভারতে অবৈধভাবে রয়েছে। আজকে আমরা 10 বছর পর 2026-এ দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত হোম মিনিস্ট্রির কোনো রিপোর্ট রয়েছে যে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের দেশে রয়েছে বা পশ্চিমবঙ্গে রয়েছে? এটা তো হোম মিনিস্ট্রি দেবে। পার্লামেন্টে যে রিপোর্ট প্রেজেন্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেটাই রিপোর্ট আপাতত ধরা হয়। পার্লামেন্টে যে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবেশ করেন, আপনি কিরণ রিজিজুর পার্লামেন্টের স্টেটমেন্ট বললেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তর স্টেটমেন্ট বললাম, কিন্তু এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে মেটিয়াবুরুজ হোক, রায়গঞ্জ হোক কিংবা ইসলামপুর হোক, সেখানে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আছেন। আর একটা প্রশ্ন আমি বলি, এখানে বললো ধর্মের ভিত্তিতে, হ্যাঁ ধর্মের ভিত্তিতে অবশ্যই,
আমার পূর্বপুরুষ হিন্দু ছিল বলে বরিশালে থাকতে পারিনি। এখানে অনেকে আছেন যাদের পূর্বপুরুষ হিন্দু ছিল বলে ফরিদপুরে থাকতে পারেননি, খুলনায় থাকতে পারেননি। অন্য কোনো কারণে নয়, বাঙালি বলে তাড়িয়ে দেয়নি, হিন্দু ছিলাম বলে তাড়িয়ে দিয়েছে, যাতে তার আবার রিপিটেশন না হয়। তার জন্য এটা বাছা দরকার। হ্যাঁ। বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারীদের বিতরণ করা দরকার এবং বিজেপি সরকার সেটা করবে। না না, এটা একদম বুঝতে দেশের পেরেছি। সুরক্ষার প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে কেউ দ্বিমত পোষণ করবেন না, পোষণ করার কোনো জায়গাই নেই যে এদেরকে চিহ্নিত করে একদম বাইরে বের করে দেওয়া দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি বিএসএফ বলুন বা কেন্দ্র সরকার ধরলাম বা স্থানীয় প্রশাসন এবং এই রাজ্যের সরকার, সদিচ্ছাটি কি আছে নাকি শুধু পলিটিক্যাল ইস্যু হয়ে থেকে যাচ্ছে এই অনুপ্রবেশ? বেশ, আসবো, সুশান্ত আসবো, কিন্তু তার আগে বিপুল সুরকার চৌকি যদি না দেয়, যদি চৌকি করে দাবি না দেয়, যদি ক্যাম্পের যদি না এবার দেয়, কাউন্টারটা নিন, কাউন্টারটা নিন। আমি বলছি 12 বছরের ওপরে কেন্দ্রে বিজেপি সরকার আছে। শুভেন্দু অধিকারী বললো এখানে কি কোটি কোটি রোহিঙ্গা আছে, প্রচুর বাংলাদেশ অনুপ্রবেশকারী আছে। আমরা কি দেখছি ভোটার লিস্টে মহিলা ভোটারদেরকে আজকের কাগজে আছে 8 লক্ষ মহিলা ভোটারের বাংলাদেশি নাম বাদ মুসলমান দিয়েছে। মহিলা ভোটারদের নাম বাদ এবং দিয়েছে। বাংলাদেশি মুসলমান মহিলা আপনি শান্তরা বলতে দিন। আমি বলছি খুব স্পেসিফিক প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। আপনি কি মনে করেন আমাদের দেশে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে না নেই? এটা বিএসএফ এর দায়িত্ব ছিল। বিএসএফ এর আগে অমিত শাহ রিজাইন করা উচিত ওনাকে, যে ওনার বর্ডার সিকিউরিটি ফোর্স ফেলিওরের জন্য যদি উনি আপনারা মনে জমি করেন- জানেন কেন? প্রশাসনের কোনো দায়িত্ব নেই। আকাশে কেন আমি করে আপনাকে বলছি তার মানে- আমি বলছি আজকের স্থানীয় কাগজে প্রশাসনের আছে, কোনো দায়িত্ব ডি নেই। ভোটার করে পশ্চিমবঙ্গ নিয়ে- ডি ভোটার আমি করে বলছি- নিয়ে- দাঁড়ান। আজকে details আমি বলছি তার মানে চলে যাবে, এক সেকেন্ড সমস্যা দাঁড়ান। আমি খুব সম্প্রদায় করি, খুব স্পেসিফিক্যালি আমি প্রশ্ন বলছি। বিএসএফ তার গাফিলতিতে অনুপ্রবেশ বা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে এই রাজ্যে আসছে এবং অভিযোগটা তো এইটা ওঠে যে তারপর এখানে থেকে তারা ভোটার কার্ড কিভাবে পাচ্ছে, এখানে থেকে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তারা কিভাবে পাচ্ছে। এমনকি এই অভিযোগ পর্যন্ত ওঠে এই রাজ্যের একাধিক পঞ্চায়েত থেকে তাদেরকে বার্থ সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করা হয়। যখন এই সীমান্ত, যখন এই একেবারে এই এসআইআর যখন চালু হলো, আমরা প্রতিদিন দেখিয়েছি সীমান্ত পেরিয়ে কিভাবে একের পর এক শয়ে শয়ে পেরিয়ে যাচ্ছে, তখন তো তারা বলেছেন যে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। আপনি বলুন তো, এই যে আজ পর্যন্ত আপনাদের টিভিতে দেখাচ্ছে 76 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, আরো অ্যাডজুডিকেশনের লজ্জায় আছে, তার মধ্যে মহিলা ভোটারদের টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে বাদ আপনি দেওয়া জানলেন হচ্ছে। কি করে? আপনি জানলেন কি করে? এই কাগজে বেরিয়েছে বাংলাদেশি ডি মুসলমানদের বাদ ভোটার দিয়েছে। detention camp বাংলাদেশি তৈরি করছে। মুসলমানদের বাদ আজকে দিয়েছে। আসামে বাংলাদেশি detention camp আপনি- তৈরি করছে। আপনি বলছেন, উত্তর বাংলাদেশি প্রদেশে মুসলমানদের তৈরি বাদ দিয়েছে। করছে। অন্তত সংখ্যা- আপনি বাংলাদেশি মুসলমানদের নাম বাদ ভোটে দিয়েছে। দিতে চাইছেন। ভূমিকা লিখতে হবে, বলতে চাইছি। হবে, এই সরকার চলে গেলেই হবে, এই সরকার চলে গেলেই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।